এসএসসি 2026 বেসি পরীক্ষার্থী যারা আছে সবার জন্য শুভকামনা থাকলো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিচ্ছি এবং যারা ফিজিক্সে ফেল করার চিন্তা ভাবনাতে থাকো, দুশ্চিন্তায় থাকো, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব এবং সেই একটা সৃজনশীল প্রশ্ন যদি তুমি বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের আমাদের ফিজিক্সের কাজ, ক্ষমতা, শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি এই অধ্যায়ের প্রায় 80% সৃজনশীল তোমার কমপ্লিট হয়ে যাবে। কাজেই দেরি না করে এই সৃজনশীলটাতে মনোযোগ দাও। এই সৃজনশীলটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার ফাইনাল পরীক্ষায় একটি সৃজনশীল কমন পড়বে এবং সেখান থেকে তুমি 10 মার্কস কাট করতে পারবে। তাহলে দেখো, আমরা যে সৃজনশীলটা বোর্ডে রাখছি সেটা হচ্ছে এখানে আমাদের উদ্দীপকের দুইটা দৃশ্যকল্প আছে। দুইটা দৃশ্যকল্পে যে 49% কর্মদক্ষতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি পানি 10 মিটার গভীর কুয়া থেকে তুলতে পারে। 49% কর্মদক্ষতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি পানি 10 মিটার গভীর কুয়া থেকে তুলতে পারে। দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 2, কোনো বস্তুকে 100 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোনো বস্তুকে 100 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন প্রশ্নগুলোর মধ্যে ফিরে আসো। প্রশ্নগুলো হচ্ছে: ক, যান্ত্রিক শক্তি কাকে বলে? খ, কর্মদক্ষতার একক নেই কেন? গ, মোটরের ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ আমরা যখন কুয়া থেকে পানিগুলো উপরে তুলছি, 100 কেজি পানিকে উপরে তুলছি, তখন কি করতে হয়েছে? আমাকে একটা মোটর ব্যবহার করতে হয়েছে। সেই মোটরের কর্মদক্ষতা হচ্ছে 49%। সেই মোটরের ক্ষমতা কত সেটা বের করতে বলা হয়েছে। এবং ঘ নাম্বারে বলা হচ্ছে উচ্চতর দক্ষতার যে প্রশ্ন, যে কোন উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ে আমরা জানি যে আমরা এখানে দুইটা যান্ত্রিক শক্তির কথা শুনছি, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। কোন উচ্চতায়, অর্থাৎ আমি যখন উপর দিকে নিক্ষেপ করতেছি, এভাবে উপর দিকে উঠতেছে বস্তুটা, আমরা জানি বস্তুটা যখন নিচ থেকে উপরের দিকে উঠবে, গতিশক্তি আস্তে আস্তে কমতে থাকবে, বিভব শক্তি বাড়তে থাকবে। কোন উচ্চতায় গেলে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে সেই উচ্চতাটুকু নির্ণয় করতে হবে। এখন এই সৃজনশীলটা যদি তুমি খেয়াল করো, দেখো, একটা সৃজনশীলের উত্তর করতে গেলে প্রথমে তোমাকে ভালোভাবে রিড করতে হবে। সেটা হচ্ছে উদ্দীপক, অর্থাৎ উদ্দীপকে কি কি এলিমেন্টস আছে যেগুলো দিয়ে তুমি একটা প্রবলেমকে সলভ করবা। আমরা দেখি কি কি এলিমেন্টস আছে। দৃশ্যকল্প 1, 49% কর্মদক্ষতা, অর্থাৎ এখানে এটার মান দেওয়া আছে 49%, এটা কর্মদক্ষতা। একটি মোটর 20 সেকেন্ডে, দ্যাট মিনস টাইম দেওয়া আছে 20 সেকেন্ড। 100 কেজি পানি, এখানে এম দেওয়া আছে 100 কেজি। 10 মিটার গভীর কুয়া থেকে পানিটা উপরে তুলতেছে। গভীরতা কত? 10 মিটার। H = 10 মিটার। এই হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1। আর দৃশ্যকল্প 2 কি দেওয়া আছে? দৃশ্যকল্প 2 দেওয়া আছে একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি। ধরে নাও এটাই বস্তুর ভরটাও দেওয়া নেই উদ্দীপকে, উপরের দিকে নিক্ষেপ করলাম। আমাদের যে ইনিশিয়াল ভেলোসিটি, আমাদের যে আদি বেগ, এই যে যখন নিক্ষেপ করতেছি সেই সময় আমার বেগ কত ছিল? বেগ হচ্ছে 100 ms ইনভার্স 1। এটা হচ্ছে দৃশ্যকল্প 2, আর কোনো এলিমেন্টস নেই। অর্থাৎ আমি দুইটা প্রবলেম সলভ করব শুধু এই দুইটা দৃশ্য থেকে, এবং এলিমেন্টস হচ্ছে আমার ইটা, টি, এম, এইচ, এবং দৃশ্যকল্প 2 এর এলিমেন্টস হচ্ছে ইউ। এগুলো দিয়ে আমাকে প্রবলেমটাকে সলভ করতে হবে। দেখো, কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে এবং এই একটা মাত্র সৃজনশীলকে তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, বোঝাপড়া তৈরি করতে পারো, তাহলে কি হবে? তাহলে তুমি এই অধ্যায়ের 80% প্রবলেমকে সলভ করতে পারবে। এখন আমরা টোটাল সৃজনশীলটাকে সলভ করি। প্রথমে হচ্ছে ক, যান্ত্রিক শক্তি কাকে বলে? একটু আগে বলছিলাম যে যান্ত্রিক শক্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি,
আরেকটা হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। এই দুইটাই একত্রে হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি দুইটা, একটা হচ্ছে বিভব আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে এটাকে ডেফিনেট করার আগে আমরা এই দুইটা পার্ট জেনে নিই, একটা বিভব শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে। এই পটেনশিয়াল এনার্জি হচ্ছে যে কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করার কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, হ্যাঁ, সেটা হচ্ছে বিভব শক্তি। কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করার কারণে, যেমন ধরো একটা পাথর ভূমির উপর বসে আছে। এখন পাথরটা যখন ভূমির উপর, তখন তার কাজ করার সামর্থ্য নেই। কিন্তু এই পাথরটাকে যদি তুমি ধরে উপরে তুলো, তারপরে মনে করো কারোর মাথায় ছেড়ে দিলে, তাহলে কি হবে? সে আঘাতপ্রাপ্ত হবে, একটা দুর্ঘটনা ঘটবে, তার মাথাটা ফেটে যাবে। এখন তার মাথা যদি ফেটে যায়, এটা একটা ধরো কাজ হলো। এখন ওই ভূমিতে থাকা পাথরটা কারোর মাথায় আঘাত করতে পারতো না, কিন্তু যখনই তুমি এই ভূমি থেকে উপরে তুললে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন করলে, একটা উচ্চতায় নিয়ে আসলে, তখন ওই পাথরের মধ্যে কাজ করা একটা সামর্থ্য জন্ম নিল। সেটা হচ্ছে বিভব শক্তি। অবস্থান পরিবর্তন করার কারণে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। ওকে, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এখন একটা বস্তু যখন স্থির হয়ে আছে, তার কাজ করার তো কোনো সামর্থ্য নাই। যখন বস্তুটা গতিশীল, ধরো আরেকটা অ্যাক্সিডেন্টাল এক্সাম্পলটা নিই, অ্যাক্সিডেন্ট হওয়ার যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে ধরো একটা ট্রাক স্থির আছে, তাহলে কি তার মধ্যে কোনো শক্তিটা আপাতত নেই। কিন্তু যখন ট্রাকটা গতিশীল, এবং গতিশীল ট্রাক ধরে নাও একটা পুরানো বিল্ডিংয়ে গিয়ে আঘাত করলো, তাহলে কি হবে? বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে, বিল্ডিংটা ভেঙে যাবে, ট্রাক নিজেও ক্ষতিগ্রস্ত হবে। এখন ওই ট্রাক কখন সেই সামর্থ্য লাভ করলো একটা কাজ করার? ধরো ওই যে বিল্ডিংটাকে ভেঙে ফেললো, সেটা একটা কাজ। এই কাজ করার সামর্থ্যটা কখন লাভ করলো? সেটা হচ্ছে যখন সে গতিশীল হলো। তার মানে যখন ট্রাক গতিশীল হলো, তখন তার মধ্যে একটা সামর্থ্য জন্ম নিল কাজ করার। সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলা হয় গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এই দুইটার একত্র হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা কিভাবে ডেফিনেট করব যান্ত্রিক শক্তিকে? কোনো বস্তু তার অবস্থানের কারণে অথবা গতির কারণে, কোনো বস্তু তার অবস্থান বা গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। ওকে, এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, জ্ঞানমূলক প্রশ্ন, যান্ত্রিক শক্তি কাকে বলি। তারপর হচ্ছে কর্মদক্ষতার একক নেই কেন। দেখো, কেমিস্ট্রি অধ্যায় কিন্তু আমরা পড়ে আসছি পারমাণবিক ভরের একক নেই কেন। ঠিক সিমিলার একটা প্রশ্ন এখানে, কর্মদক্ষতার একক নেই কেন। তাহলে কর্মদক্ষতার একক নেই কেন, তার আগে তোমার জানা উচিত কর্মদক্ষতা কি। খেয়াল করো, কর্মদক্ষতাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি। আমরা সাধারণত এইভাবে লিখি, কর্মদক্ষতা এটা ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে যন্ত্রগুলো আছে, সেই যন্ত্রগুলো কিন্তু কখনোই আমাদের 100% কাজ করে দিতে পারবে না, কারণ যন্ত্র নিজেই কিছু শক্তি কি করবে, অপচয় করবে। যেমন ধরো তুমি বাইক চালাও, বাইকের ইঞ্জিনটা গরম হয়। এখন বাইক চালাতে গেলে আমাদের প্রয়োজন পড়ে পেট্রোল দিয়ে ইঞ্জিনটাকে আমরা চালাই। এখন এই যে ইঞ্জিনটা গরম হলো, এক্ষেত্রে কি হলো, তার কিছুটা শক্তির অপচয় হলো। কারণ আমরা হচ্ছে বাইকটাকে রাইড করার জন্য, অর্থাৎ গতিশীল করার জন্য আমরা পেট্রোল দিয়েছিলাম, কিন্তু ইঞ্জিন নিজেই গরম হলো, অর্থাৎ তাপ শক্তিতে পরিণত হলো। আমাদের সেখানে কিছু জ্বালানি তাপ শক্তিতে পরিণত হলো, অর্থাৎ শক্তির কিছু অপচয় ঘটলো। এক্ষেত্রে দেখবো যে কিছু কিছু ইঞ্জিন আছে যেটা দিয়ে আমি হচ্ছে কি 60 কিলোমিটার যেতে পারছি, আবার কিছু কিছু ইঞ্জিন আছে যেটার মধ্য দিয়ে আমি কি করতেছি 40 কিলোমিটার যেতে পারছি। তার মানে আমি 1 লিটার পেট্রোল দিয়ে যদি 60 কিলোমিটার যেতে পারি, তাহলে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি ধরে নিব, অর্থাৎ সে ওই 1 লিটার পেট্রোল দিয়ে অধিক পরিমাণে কাজ করে দিতে পারলো। আর যেটা 40 কিলোমিটার গেল,
সেটা হচ্ছে 1 লিটার তেল পুড়িয়ে কম কাজ করে দিতে পারলো, তার মানে তার কর্মদক্ষতা কম। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি এই কর্মদক্ষতা কি, এটা হচ্ছে আমাদের লভ্য, অর্থাৎ যা আমি লাভ করলাম, এটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ তাকে আমি যা দিলাম। এই লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা, অথবা শক্তি দিয়ে বলে লভ্য কার্যকর শক্তি বা মোট প্রদত্ত শক্তি, এই দুইটার যে অনুপাত, এই শতকরা প্রকাশটাই হচ্ছে এটা। অর্থাৎ শতকরা আমরা কি পরিমাণে লাভ করতেছি কাজটা, এবং কি পরিমাণে কাজ তাকে দিচ্ছি, কি পরিমাণে ক্ষমতা লাভ করতেছি এবং কি পরিমাণে ক্ষমতা তাকে দিচ্ছি, এই দুটো শতকরা অনুপাতে হচ্ছে এটা। দেখো এখানে পি প্রাইম মানে পাওয়ার দিয়ে প্রকাশ করেছি, এটাও পি পাওয়ার, দুইটা একই রকম রাশি, দুইটা একই রকম রাশির যেহেতু অনুপাত হচ্ছে এটা, অতএব এটার কোনো একক নেই। তার মানে এটা আমরা কিভাবে প্রকাশ করব যে কর্মদক্ষতার একক নেই কেন, যে আমরা জানি কর্মদক্ষতার সমান লভ্য কার্যকর ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা, যেহেতু কর্মদক্ষতা একই রকম দুটি রাশির অনুপাত, এই জন্য কর্মদক্ষতার কোনো একক নেই। ওকে, এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাচ্ছি। দেখো দুইটা গ এবং ঘ, দুইটাতে দুইটা প্রবলেম সলভ করার জন্য দুইটা দৃশ্য আছে আমাদের, এবং দুইটা নিয়ম শেখা হবে আমাদের, এটা বোঝাটা খুব জরুরি তোমাদের। আমাদের ঘতে বলছে মোটরের ক্ষমতা নির্ণয় করো। মোটর কি করেছে, 49% কর্মদক্ষতা ব্যবহার করে 20 সেকেন্ডে 100 কেজি পানি, 20 সেকেন্ডে 100 কেজি পানি 10 মিটার উপরে তুলছে। অর্থাৎ মোটর অলরেডি আমাকে একটা কাজ করে দিয়েছে। কি করেছে, 100 কেজি পানিকে 10 মিটার উপরে তুলেছে। আগে এখান থেকে আমরা মোটরের কার্যকর ক্ষমতাটা নির্ণয় করি। এখন মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করার সূত্র কি, দেখো মোটরের কার্যকর ক্ষমতা, কার্যকর যেটা লাভ করেছি আমরা, ক্ষমতা P is equal to mgh/t, এটা আমরা জানি যে ক্ষমতা হচ্ছে mgh/t। এখন আমরা এলিমেন্টস গুলো এখানে লিখে ফেলি, কি কি এলিমেন্টস আমাদের এখানে আছে। এখানে m is equal to 100 কেজি, g এটা আমরা জানি অভিকর্ষ স্তর 9.8 ms ইনভার্স 2, h 10 মিটার গভীর কুয়া, t 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময়। তাহলে আমরা হিসেব করি, m এর মান বসাই 100 9.8 ইন্টু 10 ভাগ হচ্ছে 20। ওকে, এটা ক্যালকুলেট করো কত আসবে, 10 দিয়ে 2 50, তাহলে হচ্ছে 490 ওয়াট। অর্থাৎ 490 ওয়াট সে কি করে দিচ্ছে আমাকে, কার্যকর ক্ষমতা। এইতটুকু কাজ করতে গিয়ে সে এত ক্ষমতা প্রয়োগ করছে। এখন এই কার্যকর ক্ষমতা, এই কাজটা সে করছে কত পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করে, 49%। এটা কর্মদক্ষতা, 49% ক্ষমতা ব্যবহার করে সেই কাজটা সম্পাদন করেছে। তাহলে ওই মোটরের ক্ষমতা কত, অর্থাৎ মোটরটাকে যদি আমরা স্টার্ট দেই তাহলে সে কি করবে, আমার কাছ থেকে বিদ্যুৎ নেবে, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে মোটর নিজে কি করবে, এই কাজটা সম্পাদন করবে। তাহলে মোটরটাকে স্টার্ট দিলে সে কি পরিমাণে আমাকে কি করবে, ক্ষমতার প্রয়োগ ঘটাবে, কি পরিমাণে শক্তি আমাকে নেবে, আমার কাছ থেকে নেবে, এটা আমরা বের করি। তাহলে আমরা এটা বের করব হচ্ছে মোটরের ক্ষমতা। তা আবার এটা ইজ ইকুয়াল টু পি, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা পি, আমরা মোটরের ক্ষমতাকে পি প্রাইম ধরলাম। এটা ইজ ইকুয়াল টু 49% ইজ ইকুয়াল টু 0.49, অর্থাৎ পার্সেন্ট, এই যে শতকরাটাকে আমরা 100 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে এটার মান নির্ণয় করলাম 0.49। পি একটু আগে সম্পাদন করলাম কাজটা, সেটা হচ্ছে 490 ওয়াট। পি প্রাইম মোটরের ক্ষমতা ইজ ইকুয়াল টু ওয়াট। এটাকে আমার বের করতে হবে। কি বের করব, এই মানটা বের করব আমরা।
আমরা এই মানটা বের করতে যাচ্ছি পি প্রাইম। তাহলে আর গুণ করি, অবস্থান চেঞ্জ করি, পি প্রাইম ইজ ইকুয়াল টু পি বাই ইটা। ভ্যালুগুলো এখানে বসায় দিই। পি ইজ ইকুয়াল টু 490, ইটা ইজ ইকুয়াল টু 0.49। এটা ভাগ দাও, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 1000 ওয়াট। অর্থাৎ সেই মোটরের ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট এবং আমরা যে ক্ষমতাটা লাভ করলাম, লভ্য কার্যকর ক্ষমতা, সেটা হচ্ছে 490 ওয়াট। তো এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে, কুয়া থেকে পানি উত্তোলন করা এবং কর্মদক্ষতা রিলেটেড যে অঙ্কগুলো আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য, আসার মতো একটা প্রশ্ন। আশা রাখি কমন পড়বে তোমাদের এবং এই প্রবলেমটাকে তোমরা সলভ করতে পারবে। এই টাইপের যত প্রবলেম আছে, এটা হচ্ছে গ নাম্বার, মোটরের ক্ষমতা নির্ণয় করলাম। পরের প্রশ্নটা হচ্ছে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? আচ্ছা, দৃশ্যকল্পে কি ছিল? কোন বস্তুকে 100 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছি। এটা আদি বেগ, এভাবে নিক্ষেপ করলাম 100 ms ইনভার্স 1 বেগে। চিত্রটা দেখো, এটা কিন্তু ভর দেওয়া নেই, জাস্ট একটা এলিমেন্টস দেওয়া আছে আমাদের, আদি বেগ ইউ। তাহলে ভরটা ধরে নিলাম যে বস্তুর ভর হচ্ছে এম। বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি এবং এই উচ্চতায় যাওয়ার পর, এই এম ভরের বস্তুটা এই উচ্চতায় যাওয়ার পরে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে আমরা এই উচ্চতাটা দেখতেছি, উচ্চতা হচ্ছে আমাদের এইচ। যেহেতু বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি, তাহলে কিন্তু এখানে অভিকর্ষ ত্বরণ জি উপস্থিত এবং সেটা উল্টা দিকে কাজ করতেছে। জি 9.8 ms ইনভার্স 2, ইউ 100 ms ইনভার্স 1। বস্তুর ভর এম এবং বস্তুটার এই উচ্চতায় যাওয়ার পরে বিভব শক্তি গতিশক্তির সমান হবে, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কি হবে? সমান হবে। ওকে, তাহলে এখন আমার কি কাজ করতে হবে? এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমাকে কি করতে হবে? এই উচ্চতায় পটেনশিয়াল এনার্জি কত এবং এই উচ্চতায় কাইনেটিক এনার্জি কত, এটা বের করতে হবে। এই দুইটা বের করার পরে যে কন্ডিশনটা তারা আমাকে দিছে, যে এই উচ্চতায় যাওয়ার পরে কি হবে? তারা সমান হবে। তখন সেই কন্ডিশন অনুযায়ী আমরা সমান লিখে দিব এবং যে সমীকরণ পাবো সেটাকে সমাধান করলেই আমরা উচ্চতাটা নির্ণয় করতে পারবো। কত উচ্চতায় গিয়ে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। তাহলে প্রবলেমটাকে আমরা সলভ করি। উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন। প্রথমে ধরি কি ধরবো? এম ভরের বস্তু, এম ভরের বস্তুকে এত 100 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলে এই উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি কি হবে? সমান হবে। এটা প্রথম আমরা ধরে নিলাম। এম ভরের বস্তুকে 100 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলে এই উচ্চতায় যাওয়ার পরে বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। দেখো, আমি কিন্তু তোমাদের একটু আগে বলেছিলাম ক্লাসের শুরুতে যে শুরুর দিকে এখানে কি যখন আছে বিভব শক্তি নেই, গতিশক্তি নেই। যখনই আমি বস্তুটাকে নিক্ষেপ করলাম, হ্যাঁ, বেগ দিলাম, বেগ দেওয়ার পরে কি হবে? তার মধ্যে গতিশক্তির সঞ্চার হবে। শুরুর দিকে বিভব শক্তি নেই, গতিশক্তি সঞ্চারিত হচ্ছে। যতই উপরের দিকে উঠবে অভিকর্ষ বলটা কাজ করতেছে নিচের দিকে, ফলে আস্তে আস্তে তার গতি কমতে থাকবে
এবং এক সময় গিয়ে গতিশক্তি শূন্য হবে এবং বিভব শক্তি সর্বোচ্চ হবে। আস্তে আস্তে গতিশক্তি কমবে, আস্তে আস্তে গতিশক্তি বাড়বে। এটা বাড়তেছে আর এটা কমতেছে, গতিশক্তি কমতেছে আর বিভব শক্তি বাড়তেছে। আস্তে আস্তে একটা উচ্চতায় গিয়ে কি হবে? সমান হবে। সেই উচ্চতাটাকে আমরা ধরে নিয়েছি এইচ। তাহলে আমরা এইচ উচ্চতায় এখন বিভব শক্তি কত? এইচ উচ্চতায় বিভব শক্তি, এইচ উচ্চতায় বিভব শক্তিকে কি ধরে নিব আমরা? ইপি ধরে নিলাম, ভি ধরলেও চলবে। এইচ উচ্চতায় বিভব শক্তি ইপি সমান mg h। এই ফর্মুলাটা আমরা জানি যে এইচ উচ্চতায় বিভব শক্তির মান হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু mg h। এইচ উচ্চতায় গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এইচ উচ্চতায় গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হোয়াট ইজ ভি? এই বেগটা কোথাকার বেগ? এইচ উচ্চতায় যাওয়ার পরে বেগ। কিন্তু এইচ উচ্চতায় যাওয়ার পরে বেগ কত আমরা কি জানি? না, আমরা জানি যে শুরুর দিকে তাকে আমরা বেগ দিয়েছিলাম 100 ms/1। তাহলে এখান থেকে সূত্রটাকে আমার কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা একটা সূত্র জানি, ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি স্কোয়ারের জায়গায় লিখলাম কি? ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে অভিকর্ষ ত্বরণটা এখানে নেগেটিভ। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কোথায়? জি, জি এর আগে মাইনাস চিহ্ন। আমরা ভি স্কোয়ারের জায়গায় এটা লিখলাম। আমরা ব্র্যাকেটটাকে তুলে দিই, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2 আর 2 কাটা, এই 2 আর 2 কাটা দিলে থাকে কত? mgh। mgh এটা হচ্ছে বিভব শক্তি আর এটা হচ্ছে গতিশক্তি। খেয়াল করুন কন্ডিশন কি? এইচ উচ্চতায় যাওয়ার পরে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তাহলে আমরা লিখি শর্ত মতে, এটা আমাদের কন্ডিশন, শর্ত মতে ইপি ইজ ইকুয়াল টু ইকে, বা ইপির মান কত? mgh। mgh ইজ ইকুয়াল টু ইকে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস mgh। ওকে, একটা ইকুয়েশন পেলাম আমরা। এই ইকুয়েশনটাকে আমাদের এখন সমাধান করতে হবে। কিন্তু আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে h ইজ ইকুয়াল টু হোয়াট? কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? h এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে যেখানে যেখানে h আছে সব বামে নিয়ে এসে পড়ি আমরা। দেখো এখানে লিখি mgh, এটাই পাশে নিয়ে আসো, সাইড চেঞ্জ করো, প্লাস হয়ে গেল। mgh ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার বা 2mgh ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। আমরা এই পাশে এটা করি, দেখো, বা h রাখলাম, এটা হচ্ছে m ইউ স্কোয়ার আর থাকলো কত? এখানে 2mg, এটা নিচে চলে যাবে 2mg, আগে থেকে একটা 2 ছিল। am আর am কাটাকাটি করো, নিচে থাকলো 4g আর উপরে থাকলো ইউ স্কোয়ার। ওকে, এখন আমাদের ফাইনাল একটা রেজাল্ট চলে আসছে। ইউ স্কোয়ার বাই এইচ এর ভ্যালু চলে আসছে। এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 4g। এখানে দেখে ইউ এর ভ্যালুটা আমাদের জানি, এটা 100, জি এর ভ্যালুটা জানি 9.8। এখানে আমি কি করব? এই ভ্যালুটা বসাই দিব। এইচ হচ্ছে 100 ইউ স্কোয়ার 4 ইন্টু 9.8, এই দুইটার ভ্যালু বসাই দিলাম। এটাকে ক্যালকুলেট করলেই আমাদের কাঙ্ক্ষিত উচ্চতা কত হবে, যেখানে গিয়ে হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি সমান হয়ে যাবে, সেটা আমরা খুঁজে পাবো। ওকে, এটা তোমাদের জন্য রাখলাম। ক্যালকুলেট করে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে হচ্ছে রেজাল্ট আমাকে জানাবে যে এটার উত্তর কত হবে।
আশা রাখি সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো, এবং এই সৃজনশীলটা এতটাই গুরুত্বপূর্ণ, এখানে আমরা দুইটা নিয়মকে সম্পাদন করছি, দুইটা নিয়মকে শিখে ফেলেছি। একটা হচ্ছে কর্মদক্ষতা রিলেটেড যত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেমটা আমরা সলভ করতে পারি গ থেকে, যেটা একটু আগে করলাম। আর ঘ থেকে হচ্ছে আমাদের গতিশক্তি বিভব শক্তি রিলেটেড। দেখো এই অধ্যায়ের 70% অঙ্ক কিন্তু কর্মদক্ষতা এবং গতিশক্তি রিলেটেড, বিভব শক্তি রিলেটেড, এবং ওই দুইটাই কিন্তু আমরা এখান থেকে শিখলাম। এবং এই জন্যই বলেছিলাম যে এই শুধুমাত্র একটা প্রবলেম যদি তোমরা সলভ করতে পারো তাহলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 70% প্রবলেম তোমরা সলভ করতে পারবা, এবং 70% সলভ করতে পারবা। তারপরে যদি আরেকটু প্রিপারেশন নাও, তার মানে দেখা যাচ্ছে একটা সৃজনশীল তোমার কম পড়বে। তাহলে এই ফিজিক্সে যারা হচ্ছে মোটামুটি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলতেছি, যারা ফেল করতে চাও, মানে ফেল করতে চাও না ঠিক, যারা ফেল করবা এই ভয়ে থাকো, তাদের জন্য দেখো খেয়াল করো, এই যে এটা করলেই একটা সৃজনশীল, অর্থাৎ তুমি 10 মার্কস পাচ্ছ। আর তোমার দরকার কত? সেই প্রশ্ন, সেই যে 7-8 নম্বর দরকার, সেই নম্বর তো তোমরা হচ্ছে এই জ্ঞানমূলক প্রশ্ন আছে, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো টাচ করলে হয়ে যায়। তার মানে এই শুধু একটা সৃজনশীল শিখলেই তো তোমার এসএসসিতে ফিজিক্সে পাস মার্কস চলে আসে। এটা যারা দুর্বল তাদের জন্য বললাম। আর যারা হচ্ছে 90+ মার্কস কাট করতে যাও, তাদের পড়াশোনা আরেকটু গভীরে ঢুকতে হবে, আরেকটু ব্যাপকভাবে পড়তে হবে, তাদের জন্য আমরা পরবর্তীতে ডিরেকশনটা কি হবে, যারা হচ্ছে 90+ মার্কস পেতে চাও, আর হচ্ছে যারা শুধু পাস করতে চাও তাদের জন্য আসলে কি কি অধ্যায় পড়া প্রয়োজন এবং কি কি প্রবলেম সলভ করা প্রয়োজন, যে 8টা বা 10টা প্রবলেম সলভ করলে তুমি পাস মার্কস হচ্ছে পেয়ে যাবা, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। আর এই ক্লাসগুলো দেখার পর তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রবলেম, কারণ প্র্যাকটিস ছাড়া তুমি পরীক্ষার হলে গিয়ে শুধুমাত্র এই ভিডিও দেখে দেখলা যে ভাইয়া ক্লাস দেখলাম তারপর হচ্ছে কি সব বুঝে গেছি, এই এই মার্কা বুঝ দিয়ে কিন্তু তুমি হচ্ছে পরীক্ষা খাতা লিখতে পারবে না। তোমাকে লিখতে গেলে অবশ্যই খাতায় প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি এটা কি করবা, পরীক্ষা খাতায় লিখতে পারবা, এবং তুমি মোটামুটি নিশ্চিত থাকো ইনশাল্লাহ এই প্রবলেমটা পরীক্ষায় আসবে। এবং এই প্রবলেমটা যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি করতে পারবা। এই প্রত্যাশা রাখছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।